স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হলে তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, এরই মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, আর যেসব ইস্যুতে এখনও একমত হয়নি সেগুলোর বিষয়েও দলগুলো সহনশীল হবে বলে মনে করেন তিনি। ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েনে যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তা অনেকটা কেটেছে। এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কারের বিষয়ে কথা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। যদি আমরা ঐকমত্য তৈরি করতে পারি এবং আমি যেটা মনে করি এটা সম্ভব, তাহলে নির্বাচন ধরুন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানের কথা যেটা শোনা যাচ্ছে সেটা মোটেই অসম্ভব নয়। এগুলো তো পারস্পরিকভাবে যেটা সমান্তরালভাবে অগ্রসর হবে। ফলে আমি মনে করি না যে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ সেগুলো নির্বাচনকে কোনোভাবেই ব্যাহত করবে। নির্বাচন ইস্যুর বাইরের বিষয়েও রাজনৈতিক দলগুলো সহনশীল মনোভাব পোষণ করে ঐকমত্যে আসবে বলে আশা তার। এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যন্ত আশাবাদী যে সংস্কারের যেই প্রধান বিষয়গুলো যেগুলোর ব্যাপারে ঐকমত্য তৈরি হবে তার ভিত্তিতে একটা সনদ আমরা জুলাইতে তৈরি করতে পারব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 17 জুন বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের সঙ্গে আবারও বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধানের 70 অনুচ্ছেদ সহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যু এবং অসমাপ্ত আলোচনা শেষ করতেই এই বৈঠক। মঙ্গলবার সকাল 10:30টায় এই বৈঠক শুরু হবে। ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আয়োজন চলবে 19 জুন পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, এর আগে 3রা জুন ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়। ভোটের প্রস্তুতি অনেকটা এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তফসিল দেওয়া হবে ভোটের 2 মাস আগে। একথা জানিয়ে সিইসি বলেছেন, কারো হুকুম বা নির্দেশনায় প্রভাবিত হবে না কমিশন। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। পরে নিজ দপ্তরে বৈঠক করেন কমিশনারদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি অনেকটা এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে বৈঠক হবে। যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে, অনেক তারা কি আলোচনা করেছেন, তো ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। তিনি জানান, ভোটের মাঠ সমতল করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোনো দলের লেজুর বৃত্তি নয়। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন। আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন যেদিন ভোটের তারিখ ঘোষণা করবে তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে, সচিবালয়ে এমন কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
টানা 10 দিনের ছুটির পর খুলছে সরকারি সব অফিস। রবিবার দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম সকালের দিকে শুরু হয় কিছুটা ঢিলেঢালাভাবে। ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর বাড়তে থাকে কর্মচাঞ্চল্য। ছুটি শেষে প্রথম কার্যদিবসে অফিস করেছেন উপদেষ্টারাও। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। এবার ঈদযাত্রায় যানজট ও ভোগান্তির বিষয়ে ব্যাখ্যা দেন সড়ক পরিবহন উপদেষ্টা। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। এবছর রাজনৈতিকভাবে দেখানোর জন্য পশু কোরবানি না হওয়ায় ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে বলে দাবি করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম গরু, মানে ভালোই কোরবানি দিয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা কার্যকর হলে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে বলে দাবি তার। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাৎ না পেলেও হতাশ নন। সফরটিকে মূলত সরকারি বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হয়নি অন্তর্বর্তী সরকার প্রধানের। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের হতাশা কতটুকু কিংবা কেন এমনটি হলো সেসব প্রশ্নই উঠে আসে বিবিসির দ্য ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানে। বিবিসির সঙ্গে খোলামেলা প্রশ্নের মুখোমুখি হয়ে অধ্যাপক ইউনূস বলেন, স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন তিনি, তবে এটি না হওয়ায় হতাশার কিছু নেই মনে করেন, বরং এটি একটি নতুন সুযোগ এবং সম্ভাবনা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আবারও তলব করে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5 ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে। তলবি নোটিশে তাকে 22 জুন দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। রাজধানীর গুলশানের 2 11 নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে টিউলিপ সিদ্দিককে তলব করে নোটিশ পাঠায় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছেন। তাই আগে যেসব ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল সেগুলো সহ নতুন করে খুঁজে পাওয়া রাজধানীর শ্যামলী এবং গুলশানের ঠিকানা সহ মোট 5 ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে। গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। বিকাল 5:10 রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোস্তফা মহসিন মন্টুর বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত 8:45 এলিফ্যান্ট রোডের মসজিদ মনোয়ারায় মোস্তফা মহসিন মন্টুর জানাজা হয়। দ্বিতীয় জানাজা হবে সোমবার সকাল 9টায় তার পৈতৃক নিবাস কেরানীগঞ্জে। দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা। তিনি কখনো নীতি এবং নৈতিকতার সঙ্গে আপোষ করেননি। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম এবং জাতির তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সহজে পূরণ হবে নয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের
ছত্রভঙ্গ করে দেয়। সকালে উপজেলার সাহেববাজার এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার নুরুল ইসলাম শিকদারকে আহ্বায়ক এবং এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা করে জেলা বিএনপি। দুপুরে কালিয়াকৈর বাইপাস এলাকায় কমিটির সমর্থক এবং পদবঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ৩৯, ঢাকায় ৪৪, খুলনায় ৮, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৫, রংপুরে ৩ এবং সিলেটে ১ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও একজনের। ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে ২৬ জন। করোনায় নতুন উপধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আষাঢ়ের প্রথম দিন, বর্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রথম দিনেই দিনাজপুরে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে দমকা হাওয়ায় সপ্তাহ জুড়ে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে যায়। এছাড়া ২২শে জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দর্শক, এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন ছিলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা। সেখানে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি এবং কি এর থেকে উত্তরণের নীতি নির্ধারকরা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই শ্রীপুর উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই আপনার এই শ্রীপুর উপজেলাতে আমি ঘুরে দেখেছি বন দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, যেটা আসলে প্রাকৃতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ যারা কৃষক আছে তাদের ফসলি আবাদের জমিও নষ্ট হয়েছে, বিভিন্ন শিল্প কারখানা গড়ে। সেটার আসলে কোনো ধরনের আপনারা পদক্ষেপ নিয়েছেন কিনা? শিল্প কারখানার ক্ষেত্রে নর্মালি আমাদের কাছে অনুমোদনটা আসে মূলত হচ্ছে শ্রেণী জমি ব্যবহারের ক্ষেত্রে। তো সেটা সাধারণত জেলা প্রশাসক হতে অনুমোদন হয়ে তারপরে আমাদের কাছে আসে। পৌরসভার প্রশাসক হিসেবে আমরা সাধারণত তাদেরকে ট্রেড লাইসেন্স প্রোভাইড করে থাকি এবং তাদের যে ওয়েস্ট ওয়াটার আছে সেটা তারা ঠিকমতো ডিসপোজ করতে পারছে কিনা সেই বিষয়টা খেয়াল করে রাখি। যদিও এই সেকেন্ড এন্টিটির সাথে একই সাথে আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর জড়িত থাকে। উচ্ছেদ যে অভিযান আপনারা পরিচালনা করে থাকেন এই বন দখল মুক্ত করার জন্য, সেটা আসলে কতটা কার্যকর হয়? প্রথম কথা হচ্ছে যে বন বিভাগ সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট। আমরা যখন উচ্ছেদ কার্যক্রম করি তখন আমাদের ডিউটি থাকে হচ্ছে উচ্ছেদটাকে সম্পন্ন করা, কিন্তু উচ্ছেদ পরবর্তী সময়ে যে পুনরায় এটাকে আবার দখল করা হচ্ছে কিনা এটা কিন্তু সম্পূর্ণভাবে বন বিভাগ আলাদাভাবে তাদের নিজেদের আলাদা সেট আপ আছে, তাদের আলাদা কর্মচারী আছে, পুলিশ আছে, বনের আলাদা সৈনিক বলা হয় আর কি, তাদের আলাদা করে লোকজন আছে, তারা এটাকে দেখভাল করে থাকেন। নাগরিকরা বলছেন কোনো ধরনের সেবাই পাচ্ছেন না, নাগরিক সেবা থেকে বঞ্চিত, ট্যাক্স দিচ্ছেন বিভিন্নভাবে, দুর্গন্ধ পরিবেশ, সাধারণ মানুষের রোগ জীবাণু ছড়াচ্ছে, মানে সবকিছু মিলেই একেবারে দুর্বিষহ অবস্থা এখানকার জনজীবন। সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করে আছে কিনা? জলাবদ্ধতার বিষয়টার সাথে আমি আসলে একমত হতে পারছি না, কারণ হচ্ছে যে জলাবদ্ধতা শ্রীপুর আপনারা জানেন ন্যাচারালি একটি হাইল্যান্ড, এখানে আসলে ঠিক ওই অর্থে কোনো জায়গায় পানি ওভাবে জমে না। কোনো ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে ইতোপূর্বে যে সমস্ত লো ল্যান্ড দিয়ে পানিগুলো প্রবাহিত হতো সেগুলো ব্যক্তি মালিকানা জমি ছিল, সেগুলো ব্যক্তি মালিকানা জমিতে অনেকেই, যেহেতু সে তো আর চিরজীবন তার নিজ জমির উপর দিয়ে পানি প্রবাহিত হতে দিতে চাবে না, তার ব্যক্তিগত ইউজ সে করতে চাবে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা হয়তো বা কিছু বাধা তৈরি করেছেন। সেক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি এটাকে অপসারণ করার। আপনি জেনে থাকতে পারেন যে রিসেন্টলি এই বিগত 2 মাসে আমরা প্রায়
10 বছর পরে বলা যেতে পারে আমরা মাওনা চৌরাস্তার যেই জলাবদ্ধ ড্রেনেজ সিস্টেমটা এটাকে আমরা পরিষ্কার করেছি সম্পূর্ণভাবে, এবং এখন মাওনা এলাকায় অ্যাটলিস্ট পানি জলাবদ্ধতার সমস্যাটা থাকছে না। কিন্তু এটা আমি একমত হতে বাধ্য যে শ্রীপুর পৌরসভায় বিশেষ করে প্রচুর পরিমাণে ড্রেনের কাজ এখনও বাকি আছে এবং ড্রেনের কাজ চলমান আছে। বর্তমানেও আমরা প্রায় 1100 মিটার ড্রেন কনস্ট্রাকশন করছি। ডাম্পিং এর যে মূল যে সমস্যাটা সেটা আসলে কতটা আপনারা পিছিয়ে আছেন? আচ্ছা, আমাদের ডাম্পিং স্টেশনটা আসলে তৈরি শ্রীপুর পৌরসভার জন্য। বাংলাদেশে বেশ কিছু পৌরসভার সাথে শ্রীপুরও একটি সম্পূর্ণ ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। এটা শ্রীপুর পৌরসভার একটু বাইরে, মূলত গোসিঙ্গা ইউনিয়নের মধ্যে পড়েছে, কিন্তু এটি আইসোলেটেড জোনে। আমার জানা মতে প্রায় 7.5 কোটি টাকা খরচ করে একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। তবে এটা একটা সত্য করে এখানে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে যে মূল সড়ক হতে আমাদের যে ডাম্পিং স্টেশনটা ওই পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা, এটি বন বিভাগের জমির মধ্যে হওয়ার কারণে, বন বিভাগের আপত্তির কারণে আসলে রাস্তাটা নির্মাণ করা সম্ভব হয়নি। সাধ্য হয়ে যাবে এবং কি নাগরিকরা নিশ্চয়ই পরবর্তীতে নাগরিকরা অবশ্যই সুবিধা পাবে, বা নাগরিক যে সুবিধাগুলো আছে সেই সেবাগুলো অবশ্যই বলবো যে পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন আমরা অনেক বেশি অ্যাক্টিভ আছি এই বিষয়ে, কিন্তু অবভিয়াসলি আমাদের দীর্ঘদিনের সমস্যা একটু জট খুলতে হয়তো একটু সময় লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে এই গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের যে সমস্যা এবং এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি বলছেন, কি ভাবছেন, কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। ইরান এবং ইসরায়েলের একটি চুক্তিতে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান নজিরবিহীন উত্তেজনা, হামলা এবং পাল্টা হামলার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করেন ট্রাম্প। এমন সময় ট্রাম্প দুই দেশের মধ্যে চুক্তির বিষয়টি সমাধান হিসেবে সামনে আনলেন যখন দুই দেশ আবারও একে অপরের ভূমিতে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিল আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। রাশিয়া এবং ভেনেজুয়েলার অনুরোধে সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। দুই দেশের হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিস্ফোরক এবং বৈদ্যুতিক সরঞ্জাম বাড়ানোর সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে।